সেনাবাহিনী ঘাড়ে তুলে সেই সেনাবাহিনী এখন বলছে বৈষম্য বিরোধী বুঝি না, ডাইরেক্ট অ্যাকশন। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে? হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। এদিকে আজ জুমার পর ভয়াবহ তুপের মুখে পড়ে সমন্বয়করা, সেনাপ্রধানের অ্যাকশনে গ্রেপ্তার হয়। আবারও রাজপথ উত্তাল, দেশের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করছে। একচ্ছত্র ক্ষমতা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, প্রতিষ্ঠা করতে চায় নিয়ন্ত্রণ। তার জন্য ইউনূস সরকার পুনরুজ্জীবিত করতে চায় অতীতের সব কালো আইনগুলোর মাধ্যমে ধীরে ধীরে গলা টিপে ধরতে চায়। আপাতত লক্ষ্য প্রশাসন। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেনাপ্রধান কুপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। সাব্বাস 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 ডক্টর ইউনূস। বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় দিতে পারে নাই, আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। সাব্বাস বেটা সাব্বাস, খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে 5টা গেছে, বড় মাপের নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে, বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন, তারা ঢাকা ব্লকেজ করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে। আমার কাছে ভয় লাগে আমরা যদি এবার ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে। গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিছু নেই, এটাও একদম লেভেল করে দেওয়া উচিত। আসিফ নজরুল এই মন্তব্য করার পর আলটিমেটলি কিন্তু এখন তারা বলতে বাধ্য হবে যে এই হামলার সাথে বাংলাদেশে তথাকথিত জিহাদিরা সম্পৃক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে? হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভোলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাই বাড়িছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে? হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ডক্টর ইউনূস স্যার বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কার বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি। এখন দেন, ওগুলো ওয়েবসাইটে দেন না কেন? ওয়েবসাইটে দেন, কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে, কে কে বিপক্ষে মতামত দিচ্ছে, ওয়েবসাইটে দেন না কেন? শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না, ঠিক আছে? সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাঙ্গাবো, ঠিক আছে? মিস হবে না, ঠিক আছে? যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে, হ্যাঁ, এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা। সোজা হিসাব, মজলুমরা ক্ষমতায় যাবে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে। এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, ঠিক আছে? বিশ্বাস করবে না। এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে, পেট ফুলে গেছে, এরকম করে পেট বড় হয়ে গেছে, এগুলো সবই তো সব দেখতেছে, তাই না? এগুলো সব দেশের মানুষ দেখতেছে। এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায়, এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, এগুলো লুটপাটের ধারা।
এখন আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে নিয়েছে হাতি। ঠিক আছে, এই হাতি কারা আপনারা জানেন। ৭১-এর পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ, আর এই ২৪-এর পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি। ৭১ গেছে আওয়ামী লীগের কোলে, আর ২৪ গেছে এনসিপির কোলে। দুঃখজনক, এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে। দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো। তো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ, আমরা এই লুটপাটগুলো যারা করছে, আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে। ঠিক আছে, গরম তাওয়ার উপরে যেরকম পানি দিলে সেট করে ওঠে, তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল টাল খাইয়া টাল হয়ে আছে, এখন পানি ছিলাইলে সেট করে উঠতেছে। বুঝতে পারছেন? এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন। ভাই, যারা এতদিন মজলুম হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে, সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে, তাই না? এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য, এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে। কেমন হবে বিষয়টা? আমি আপনাদেরকে বলতেছি, ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে অনেক আগে, ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হতো বিষয়টা? অথবা সেই সময় একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হবে বিষয়টা? তো ওই বিষয়টা যতটা বিব্রতকর, এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে। এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে, প্রচার হচ্ছে। ঠিক আছে, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের মাটিতে পড়বে না। ঠিক আছে, সহজ কথা, যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। লুটপাট বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে, উপজেলা প্রশাসক কার্যালয়, সব জায়গায় ঢুইকা মাতব্বর হয়ে গেছে। সেনাবাহিনীর ভূমিকা দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটা বাহিনী আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক আমাদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তারা ছন্দে ফিরে এসেছে। সেই সেনাবাহিনী তারা যথার্থ দায়িত্ব পালন করছে। এই সেনাবাহিনীকে ছোট করার, এই সেনাবাহিনীকে মানুষের মুখে মুখে দাঁড় করার, এই সেনাবাহিনীকে অবমূল্যায়ন করার যে অপপ্রচেষ্টা চলছিল, সেই অপপ্রচেষ্টাকে রুখে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করছে সেনাবাহিনী। গতকালকে যশোরে সেনাবাহিনীর এক কর্মকর্তা তিনি ডাইরেক্ট রিভলভার দেখে বলছেন, দিস রিভলভার ইজ লোডেড। এই রিভলভার লোডেড। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আমি কোনো রাজনৈতিক দল বুঝি না। যার হাতে লাঠি থাকবে সে অপরাধী, তাকে শায়েস্তা করা হবে। যার হাতে অস্ত্র থাকবে সে অপরাধী, তাকে শায়েস্তা করা হবে। কেউ যদি কোনো জায়গায় অগ্নিসংযোগ করার চেষ্টা করে, তাহলে পুলিশ প্রশাসন সহ স্থানীয়রা মিলে তাকে গণধুলাই দিয়ে দেবেন। কেউ যদি কোথাও অগ্নিসংযোগ করতে চায় বা কেউ যদি কোনো, যার হাতে লাঠি থাকবে সে পরিবেশ পরিস্থিতিকে অশান্ত করতে চাইবে, তাকেই সাইজ করা হবে, তাকে ধুলাই করা হবে। যশোরের এটা ঘটনা। পাশাপাশি আপনারা সুনামগঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে 40-50 জনকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনী মনে করেন আহত করে ফেলছে, এবং তারা বলছে যে তাদেরকে বলেছি যে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমরা সংবাদ সম্মেলন করো, প্রেস ব্রিফিং করো, ক্যাম্পাসের ভেতরে রাস্তা ব্লকেট করে একটা মানে রাস্তা ব্লকেট করে জনদুর্ভোগ বাড়িয়ে তুমি কিসের আন্দোলন করো? হ্যাঁ, মানে এরকম কথা বলছে। বৈষম্য বিরোধী বুঝি না। অর্থাৎ আগে যেমন বৈষম্য বিরোধীদের আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময় ঘাড়ে তুলে, সেনাবাহিনী ঘাড়ে তুলে তারা তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। সেই সেনাবাহিনী এখন বলছে বৈষম্য বিরোধী বুঝি না, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা হবে না, সরাসরি অ্যাকশন। গতকালকে তেজগাঁওয়ের তিব্বতে আপনার এরকম ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নেই। মানে প্রথম বুঝিয়ে যখন কাজ হয়নি, সন্ধ্যার পরে মানে গণপিটুনি কাহারে কয় কত প্রকার এবং কি পিটানি গেল। ওই যে কথা বলে যে ভুতাই পড়লে সুসুই নামাজ পড়ে, হ্যাঁ, তারা খাইলে বিড়ালও গাছে ওঠে। হ্যাঁ, ওই যে সেরকম দেখলাম এক পাবলিক গাছে উঠে গেছে মারির জ্বলনে, মানে সেনাবাহিনীর মারির জ্বলনে দেখলাম একজন গাছে উঠে বসে আছে। পরিবেশ পরিস্থিতি এরকম জটিল করে ফেলেছে। তারপরে আপনার ঢাকা কলেজ, সিটি কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষেও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী। সেখানে তারা তাদেরকে বড় ধরনের কোনো অফেন্স করার সুযোগ সুবিধা দেয়নি, এবং মানে সেনাবাহিনীর আওয়ামী লীগের যে মিছিল মিটিংগুলো হচ্ছে সেগুলো বাধাগ্রস্ত করছে না, কারণ তার রাজনৈতিক অধিকার আছে। এবং পুলিশি স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও তার গদিটা ধরে রাখার জন্য, তার চেয়ারটা ধরে রাখার জন্য মাঝে মাঝে উল্টোপাল্টা ব্রিফিং বা বক্তব্য দিয়ে থাকেন,
কিন্তু সেনাবাহিনী সেক্ষেত্রে মানে সঠিক ভূমিকা পালন করেছে। তারা কোনো মিডিয়াকে, তারা কোনো কিছুকে শাসাচ্ছে না, ধমকাচ্ছে না। একদম মনে করেন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নিউট্রাল যে অবস্থান, সেই অবস্থানে আমার মনে হচ্ছে সেনাবাহিনী 4-5 দিন সেই ভূমিকাটা পালন করেছে, ভালো লাগছে। এবং পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন স্থানে আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাতের অন্ধকারে বা রাতে তুলে নিয়ে যাচ্ছে, এবং তুলে নিয়ে চাঁদা দাবি করছে, তাদেরকে বা অপহরণ করে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে সিভিল ড্রেসে কেউ কাউকে রাতে কোথাও থেকে গ্রেপ্তার করতে পারবে না, আর গ্রেপ্তার করতে হলে স্থানীয় যে পুলিশ স্টেশন আছে সেখানে যোগাযোগ করতে হবে, তাদেরকে সাথে নিতে হবে। সুতরাং দেখা যায় অনেক জায়গায় র্যাব, ডিবি, পুলিশ, সেনাবাহিনী এই বলে অনেক জায়গায় ডাকাতি, চুরি, বাটপারি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ দাবি এইসব ঘটনা যে ঘটেছে, এই আইনটা আগেও ছিল, কিন্তু পরবর্তীতে এইটা আবার নতুনভাবে স্ট্রিক্টভাবে ফলো করার নির্দেশনা দিয়েছে। সেনাবাহিনীর ভূমিকা ভালো লাগছে। সেনাবাহিনীর তার আসল রূপে ফিরে এসেছে। একটা মানে ইনক্লুসিভ নির্বাচনের জন্য, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ পরিস্থিতির যে ভূমিকা দরকার, সেটা সেনাবাহিনী এভাবেই ফিরে এসে পালন করুক, তারা পরিবেশ পরিস্থিতিকে শান্ত করুক। আমরা এটাই চাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা দেখতে পেয়েছেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে অ্যাকশন দিয়েছে এই বিষয় নিয়ে তথ্য। শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে, এবং সেই প্রাথমিক অবস্থা তৈরি করার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন, তারা ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে ওনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পেতে সহযোগিতা করবেন, এবং ওনাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, উনি অপেক্ষা করছেন। এই যে একটি বিষয়, এই বিষয়টি আমার মুখের কোনো কথা নয়, বরঞ্চ এটি ইউটিউব অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, বিশেষ করে ভারতীয় ইউটিউব অ্যাক্টিভিস্ট, তাদের মধ্যে কিন্তু বেশ ঢালাভাবে প্রচার হচ্ছে। কোনোভাবে কিন্তু আওয়ামী লীগ সরকারের এই পতনটি মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত কিন্তু তারা এই পতনটি মেনে নিতে পারছেন না, এবং তাদের যে ভাষ্য, তাদের ভাষ্য হচ্ছে আওয়ামী লীগ যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আসুক। এতে যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করা লাগে, ভারত আর্মি যদি বাংলাদেশে প্রেরণ করে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দেয়, তাহলে সেটা করুক। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ভারত কি এ ধরনের কোনো পরিকল্পনা করছে কিনা, অর্থাৎ ভারত কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর করবে কিনা, অথবা আমি যেমনটি বললাম যে লক্ষ লক্ষ নেতাকর্মী সেই প্ল্যান অনুযায়ী, অর্থাৎ ভারতীয় যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে সেই সংস্থার সার্জিক্যাল স্ট্রাইক এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকায় যাবেন, এয়ারপোর্টে যাবেন, ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। বাংলাদেশে ল্যান্ড করার পরে ওনাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে, এবং বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন বর্তমানে রাষ্ট্রপতি। এবং অনেকে কিন্তু বলছেন যে এই বিষয়টি মূলত বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা জানতে পেরেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন ওনাকে অনেকটা নজরবন্দি করে রাখা হয়েছে। পিছনে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে বিভিন্ন রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম সমূহ রয়েছে সেই সকল প্রোগ্রামে দেখা যাচ্ছে না। এমনকি ঈদের নামাজ বা ঈদের নামাজের পরে যে সকল কুশল বিনিময়ে প্রাচীন যে সময় ছিল, অতীতের যে সকল রাজনৈতিক ক্ষমতা ছিল, সে সময় কিন্তু আমরা যে সকল বিষয়বস্তু দেখেছি এবার কিন্তু কোনোটাই দেখতে পারিনি। অর্থাৎ রাষ্ট্রপতি ওনার বাসভবনে কিন্তু উনি ঈদের নামাজ আদায় করেছেন, এবং পয়লা বৈশাখে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনার সাথেও তেমন একটা বৈঠক কিংবা কথাবার্তা বলতেও বা একসাথে চলাফেরা করতেও বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে না। সুতরাং এই বিষয়টির কারণে তারা কিন্তু মনে করছেন যে রাষ্ট্রপতি নজরবন্দিতে রয়েছে। এখন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ফেরত আসবেন কিনা। দেখুন, শেখ হাসিনাকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু শেখ হাসিনা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি, শেখ হাসিনা এত পরিমাণে বোকা কোনো রাজনীতিবিদ নন যে উনার দেশ এবং সেই দেশের একটি স্বাধীনতা রয়েছে, একটি সার্বভৌমত্ব রয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত হওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য অথবা উনার ক্ষমতায় পুনরায় ফিরে আসার জন্য উনি উনার দেশের উপর অন্য একটি দেশকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে দেবেন। এটা যারা ভাবেন তারা প্রকৃতপক্ষে নিছক বোকা, এবং তাদের যে রাজনৈতিক হিতাহিত জ্ঞান রয়েছে সেটি সম্পূর্ণ অন্ধ জ্ঞান। আপনারা জানেন গত পরশুদিন কাশ্মীরের পাহেলগামে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে, এইখানে লস্করি তাইবা যে জঙ্গি সংগঠন আইএসআই মদতপুষ্ট সংগঠন, তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আমাদের ওই যে বললাম, আমাদের সর্বে জানতা সব জানতা শমশের ডক্টর আসিফ নজরুল, তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, অনেক লম্বা স্ট্যাটাস। তবে এই স্ট্যাটাসের যে সারমর্ম সেটা হচ্ছে যে তিনি এই হামলার জন্য কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদেরকে দায়ী করেছেন। যেহেতু তারা সরকারের অংশ, বিজেপি বর্তমানে ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, সেই ক্ষেত্রে টোটাল বিষয়টা কিন্তু দায়বর্তায় বিজেপি সরকারের উপর, এবং এর পুরো দায়টা চলে আসে আলটিমেটলি নরেন্দ্র মোদীর উপর, যেহেতু তিনি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া কিংবা বলেন কিংবা সম্মতি ছাড়া তো এই ধরনের টেররিস্ট অ্যাটাক অজিত দোভাল কিংবা অমিত শাহ করতে পারে না। মানে আপনি জাস্ট চিন্তা করেন একটা মানুষ কতটা মানসিক বিকারগ্রস্ত হইলে পরে, কতটা অসুস্থ হইলে পরে এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া মারফতে শেয়ার করতে পারে। হতে পারে তিনি অন্য একজনের লেখা তিনি কপি পেস্ট করে পোস্ট করেছেন, কিন্তু এই দায়টা কিন্তু তাকে নিতে হবে, কারণ তিনি লেখাটা পছন্দ করেছেন কিংবা তার সেই লেখার প্রতি সম্মতি রয়েছে বিধায় তিনি সেই লেখাটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এখানে যে মূল বিষয়,
পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে কনফ্লিক্ট হয়েছে কাশ্মীর ইস্যুতে, এটা দীর্ঘদিন যাবত এই নিয়ে 2বার যুদ্ধ হয়েছে। সেনাপ্রধান তিনি বলেছেন কাশ্মীর ইস্যুতে 3বার ভারতের সাথে যুদ্ধ হয়েছে, প্রয়োজনে আর 10 বার যুদ্ধ করতে রাজি তারা। যদি এই ঘটনা, এই হামলার সাথে আইএসআই এর সম্পৃক্ততা না থাকতো কিংবা পাকিস্তান আর্মির সম্পৃক্ততা না থাকতো, তাহলে কেন তারা এই ধরনের মন্তব্য করবে? কেনই বা তারা তাদের এয়ারক্রাফট থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বিষয় স্ট্যান্ড বাই থাকবে যুদ্ধের জন্য? হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে লস্করি তাইবার যে প্রধান সৈফুল্লাহ কসুরি, তারা এই অ্যাটাকের সাথে সরাসরি সম্পৃক্ত। ডক্টর আসিফ নজরুল কোন আইকলে বা কোন কথার উপর বেস করে বা কোন মানে তথ্যের উপর নির্ভর করে তিনি ধরনের একটা লেখা লিখলেন? তিনি কিন্তু সিভিলিয়ান না, তিনি কিন্তু সাধারণ কেউ না, তিনি বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, যদি সেটা অসাংবিধানিক অবৈধ সরকার, এই সরকারের আইন উপদেষ্টা। তার একটা বিবৃতি দেওয়া মানে সেটা কূটনৈতিক বিবৃতির মতো একটা হয়ে যায়। ধরে নিলাম এটা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কোনো বিবৃতি ছিল না কিংবা কূটনৈতিক কোনো ভূমিকা রাখবে না, কিন্তু যখন আপনি একটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে আপনি সেই সরকারের বাইরে গিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র নিয়ে এ ধরনের ধ্বংসাত্মক মন্তব্য করবেন, সেখানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের দায় আপনি রানিং সরকার যে সরকার ক্ষমতায় সেই সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি তাদের নিরাপত্তা উপদেষ্টার উপর ছেড়ে দেবেন, তখন কিন্তু ভাই এটা কূটনীতি সেখানে থাকে না। এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক অবস্থা খুব তলানিতে। এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করে বাংলাদেশের কূটনৈতিক এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক কোথায় নিয়ে গেলেন? এবং এই যে হামলা কাশ্মীরের টেরোরিস্ট অ্যাটাকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে সম্পৃক্ত করে না কিংবা জড়ায় কোনো কথা বলে না। এমনকি ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম কর্মী, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, কোনো মিডিয়া তারা কিন্তু বলে না যে এই হামলার সাথে বাংলাদেশের জিহাদি জামাতিদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আসিফ নজরুল এই মন্তব্য করার পর আলটিমেটলি কিন্তু এখন তারা বলতে বাধ্য হবে যে এই হামলার সাথে বাংলাদেশের তথাকথিত জিহাদিরা সম্পৃক্ত। এখানে কথা বলার স্পেস তৈরি করে দিয়েছে আমাদের ডক্টর আসিফ নজরুল। আমাদের যে আসিফ স্যার, তিনি যে উগ্রপন্থা চরমপন্থাদের সাথে তার যে সুসম্পর্ক রয়েছে, সেটা এই যে লস্করি তাইবার বাংলাদেশের যে প্রধান তার সাথে আমাদের আসিফ স্যার দেখা করেছেন। ছবিতে লস্করি তাইবার বাংলাদেশের প্রধান হারুন ইজারি দেখা যাচ্ছে, তাকে 2021-এ গ্রেফতার করা হয়েছিল এবং এই গ্রেফতার কিন্তু আসামির সাথে আমাদের আসিফ স্যারের অনেক সম্পর্ক। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই মুহূর্তে কোনো ধরনের ছোটখাটো ভুল কিন্তু পাকিস্তানেরও করা যাবে না, এমনকি ভারতেরও করা যাবে না। তবে ভারতের এই বক্তব্য নিয়ে বা কাশ্মীরের ঘটনা নিয়ে পাকিস্তানের যে বক্তব্য, না একদম হাইপারলি চিন্তা করলে আমার কাছেও কেন জানি মনে হয়, অনেকে ভাববেন ভাই আপনি যে ভারতের বিরোধিতা, না, বড় বড় দেশের বড় বড় নেতারা যখন গেম খেলে দেয়ার ইজ এ রিজন। ওইটা নিয়ে আলাদা ভিডিও আমরা আপলোড করব। আগে এবার আসেন ঘটনা কি ঘটছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাম তো শুনছেনই। বাংলাদেশের সীমান্তে এক একটা বাঘের ডাবল ভাগ, ট্রিপল বাঘ হয়ে যায়, তাই না? কারণ সীমান্তে আমাদের বিডিআরদের তুলনায় এরা খেলে হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ থাকে, কেউ হয়তো 1 পোটলা চিনি আনতে গেছে, আবার ওই দেশের চোরা কারবারি এই দেশের চোরা কারবারিরা মিলা গরিব মানুষ দিয়া সীমান্ত থেকে এই পার ওই পারে মালামাল আনায়ন করে, এদের গুলিটুলি করে বিভিন্ন সময় ফেলানিরে কাটাতারে ঝুলাইয়া এরা বিশাল মর্দ পুরুষ মাঝে মাঝে প্রমাণ করতে চায়। তবে পাকিস্তান এবং চীন সীমান্তে এরকমই আমার কাছে মনে হইল। তবে এবারের ঘটনাটা আলাদা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। ভারতীয় বিএসএফ এর সদস্যকে পাকিস্তানের সেনারা আটক করে নিয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে চলমান এই উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। এখন কেন? তিনি কি পাকিস্তানে হামলা চালাইতে গেছিলেন? দেখতে তো মনে হয় যে নারায়ণ পাল সুবোধ, কিন্তু রয়ের এজেন্ট যারা, এদেরকে এইভাবে আইডেন্টিফাই করার সুযোগ নেই। পাকিস্তান এই মুহূর্তে কোনো রিস্ক নেবে না। ভারতীয় গণমাধ্যমের দাবি অসাবধানতাবশত বিএসএফ এর এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এই মুহূর্তে অসাবধানতাবশত কোন রকম কাজের সুযোগ আছে ভাই? ধরেন একটা ভালোবাসার মৌসুম, 2 সীমান্তের মধ্যে কোনো ভেজাল নাই, এই পার থেকে ওই পার চলে যাচ্ছে, মাঝে মাঝে যে পুরা কাটাতারের মানে বেড়া ডিঙাইয়া 3 মাইল হাঁটার দরকার কি, এদিক দিয়ে শর্টকাট চলে গেলাম, 2 দেশ তো একটা ভালো সম্পর্কে আছে। বাট রাইট নাও এটা আমার তো মনে হয় যে এক দেশের একটা কুকুরও যদি সীমান্ত অতিক্রম করে আরেক দেশে এটা গ্রেপ্তার করবে ভাই। একটা পাখিও গেলে মনে করবে এটা কোনো গোয়েন্দা গুপ্তচর পাখি কিনা। সেখানে আসতো একজন বিএসএফ এর জওয়ান পোশাকধারী, সে পাঞ্জাব দিয়া আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করছে, এটা অসাবধানতাবশত। আমার কাছে এই যুক্তিটা ভারতীয় গণমাধ্যমের ধোপে টিকল না। বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গতকালকে 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। এই সময় তার হাতে রাইফেলও ছিল। এরপর তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন, তখন নাকি পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতরে সে ঢুকে পড়েছে। এখন ভারতের বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে যে এই পিকে সিংকে উদ্ধারের জন্য পাকিস্তানের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সাথে যোগাযোগ চলছে এবং কি তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আর যখন এক দেশ আরেক দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আলোচনা করছে,
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে, এই সময়ে এটা একজন পিকে সিং পাকিস্তানের ভেতরে ঢুকে গেল। বিষয়টা কিন্তু এত সোজা না, আবার হইতে পারে ধরেন সোজাও, থাকে না কিছু বলদা প্রকৃতির, কোন রকমে গেছে, শরীর স্বাস্থ্য ভালো, হাইট টাইট ভালো, তো চাকরি পেয়ে গেছে। আমি আবার বুঝি না ভারত নাকি এত ইন্টেলিজেন্স। তো আমার মনে হয় যে ভারতের যদি এত ইন্টেলিজেন্স লোক থাকতো, বা সিনেমাতে ভারতীয় সেনাবাহিনীর যেরকম দেখায়, এত গুরুত্বপূর্ণ একটা সীমানা ভারত পাকিস্তান, তো সেইখানে এই বলদা টাইপের পিকে সিং কাকুকে পাঠানো হয়েছে। আসলে দেখতে কিন্তু এমনই মনে হয়, রয়ের সিস্টেম আলাদা। তো যাই হোক, দেখা যাক এই লোককে ছাড়ে নাকি আপনার এখন পর্যন্ত আটক রাখে, সময় বলে দেবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।